Hello friends, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 subject history chapter ফার্স্ট। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু আজকে শেয়ার করার সাথে সাথে এই ফার্স্ট চ্যাপ্টারের থেকে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করব। কোন চ্যাপ্টার থেকে? ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ কোন বই থেকে আমরা পড়ব কিন্তু আজ ইতিহাস ও পরিবেশ এই বাণী সংসদের বই থেকে কিন্তু আমরা পড়ব। এই বাণী সংসদের বই থেকে পড়ব কেন? দেখো, এই বাণী সংসদের বইতে কিন্তু ডিটেলস কিছু কোশ্চেন দেওয়া থাকে, আর এই কোশ্চেনগুলো কিন্তু কী হবে, অন্যান্য বইতে সঠিকভাবে থাকে না। তাই আমি বলবো যে আমার কথা যদি তোমরা মানো তাহলে কিন্তু বাণী সংসদের বইটা কিনে নেবে। কিন্তু যাদের বই কেনা হয়ে গেছে তারা তো অবশ্যই কী করবে, সেই বইটা নিয়েই বসবে। আর যারা কেনোনি তারা কিন্তু এখন বাণী সংসদের বইটা সামর্থ্য থাকলে কিনে নেবে। আর এই বাণী সংসদের বই থেকেই কিন্তু অনেক কোশ্চেন আসে, আর আমি আজকে শেয়ার করবো কিন্তু কোন পাতা থেকে, অর্থাৎ 8 পাতার উপর জায়গা থেকে, 8 পাতা থেকে 9 পাতা 10 পাতা শেয়ার করবো। দেখো, আমরা কিন্তু খরগোশের মতো লাফিয়ে চলবো না, আমরা কিন্তু ধীরে কাছিমের ন্যায় কিন্তু ধীরে ধীরে এগোবো। আর এগোতে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছে যাবো। তাই হুটোপাটা না করে তোমরা কিন্তু কী করবে না, এখন থেকেই কিন্তু শুরু করে দাও পড়াশোনা শুরু করে দিলে কি হবে, শুরু করে দিলে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কোশ্চেন, তারপরে প্রত্যেকটা সামেটিভ পরীক্ষার কোশ্চেন প্লাস টেস্ট এক্সামের কোশ্চেন, আর কি সর্বোপরি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা। তাই তোমাদের কিন্তু আমি মাধ্যমিক বন্ধু বলতে পারি। এখন মাধ্যমিক যারা দিয়েছে তারা কিন্তু চলে গেছে, অর্থাৎ 26 সালে ফেব্রুয়ারির পরে যে মাধ্যমিক পরীক্ষাটা হলো সেটা তারা চলে গেছে। এখন কিন্তু মাধ্যমিক বন্ধু বলতে তোমরাই। তাই আমার দ্য লার্নিং চ্যানেল কিন্তু বড় ভিডিও কিন্তু এখান থেকে শেয়ার করা হয়, আর এখান থেকে যে ভিডিওগুলো শেয়ার করা হয় সেগুলো কিন্তু 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় সব কোশ্চেন কমন এসছে, অর্থাৎ 100% কোশ্চেন কমন এসছে। কেননা এইখান থেকে যে ভিডিওগুলো শেয়ার করেছি সব তোমরা দেখে নেবে, দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করবে। আর যদি দাদা দিদিদের কাছে না জিজ্ঞাসা করতে পারো, তোমাদের প্রত্যেকেরই ফোন আছে, সরাসরি চলে যাবে কোথায়, যা লার্নিং চ্যানেলে চলে যাবে। আর লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবে যে ভিডিওগুলো সম্প্রচার করা হয়েছে বা শেয়ার করা হয়েছে তার মধ্যে থেকে সমস্ত কোশ্চেন এসছে। এই ম্যাপ পয়েন্ট থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এই 5টা চ্যাপ্টার থেকে, মানে সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। তোমরা কিন্তু একটু দেখে নেবে দ্য লার্নিং চ্যানেলে গিয়ে, তাহলেই বুঝতে পারবে যে এখান থেকে যে প্রশ্ন শেয়ার করা হয় তা পরীক্ষায় আসে কি আসে না। তাই আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব সেই পড়াশোনার মধ্যে থেকে গেলে কী হবে, গেলে পরে কিন্তু আমরা জানতে পারবো এখান থেকে যে প্রশ্নগুলো সম্প্রচার করা হয় সেগুলো পরীক্ষায় আসে। তো আমরা পড়া শুরু করবো, আর পড়া শুরু করার সাথে সাথে আমি এখান থেকে কিছু কোশ্চেন কিন্তু সিলেক্ট করে রেখেছি, 1 নম্বর 2 নম্বর কোশ্চেন, বিশেষত 1 নম্বর 2 নম্বর কোশ্চেনই বেশি সিলেক্ট করেছি এখন আপাতত। তো পরে কিন্তু এখান থেকে কিন্তু বড় প্রশ্ন শেয়ার করা হবে, সেইগুলোও কিন্তু পরীক্ষাতে আসবে। তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকবে আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কী হবে, বন্ধুরাও জানতে পারবে আর তোমাদের কাছে ভিডিওটা প্রথমেই চলে যাবে। আর কী হবে, পুরনো যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই জানো চ্যানেল সম্পর্কে, আর তারাও কিন্তু প্রয়োজন একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কী হবে, তোমরাও জানতে পারবে। আর কি করবে, আমিও উৎসাহিত হব, নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব প্রত্যেকটা বিষয় নিয়ে। তো এই চ্যানেল থেকে 8 থেকে 9, 10, 11, 12 পর্যন্ত কিন্তু সমস্ত সাবজেক্টই কিন্তু এখান থেকে শেয়ার করা হয়। আপাতত এখন 9, 10, 11, 12 চলছে এই চ্যানেল থেকে। কিন্তু আবার ফেসবুকে গেলেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, ফেসবুকে গেলেও কিন্তু ভিডিও শেয়ার করা আছে, ওখান থেকেও দেখে নিতে পারো। তো চলো এবার দেখো, এখানে আমরা চলে যাব 8 পাতার উপর দিকে স্থাপত্যের ইতিহাস। দেখো, ভারতীয় স্থাপত্যের ইতিহাস সুপ্রাচীন। স্বাধীনোত্তর ভারতের স্থাপত্য শিল্প বিশ্বের অন্যান্য দেশের স্থাপত্য শিল্পের তুলনায় কোনো অংশে পিছিয়ে নেই। তাহলে আমরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। চণ্ডীগড় ভারতীয় স্থাপত্যের কর্মের প্রথম সাক্ষী, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দাগিয়ে নাম। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাঞ্জাবের রাজধানী হিসাবে চণ্ডীগড়কে আধুনিক নগর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমরা দাগিয়ে নেবে। আর এখান থেকে কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, এটিও কিন্তু জানা হয়ে গেল। এই নগরের প্রধান বৈশিষ্ট্য হলো গোটা এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিয়ে নাগরিকদের আবাস নির্মাণ করা। দেখো, যেমন আমাদের দেখো এই নদিয়ারই কল্যাণীতে দেখো, কল্যাণী শহরটা কেমন সাজানো গোছানো, এরকমভাবেই কিন্তু সেরকম সাজানো গোছানো। তা সাজানো গোছানো হলে পরে হয় কি, সমস্ত সুযোগ সুবিধা সবাই সঠিকভাবে পেয়ে যায়। তাই আমি বলবো যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু দাগিয়ে নিও। এবার দেখো চলে আসবো আমরা লরি বেকার।
এই লরি বেকারটা কে ছিলেন? স্বাধীনোত্তর ভারতের প্রথম খ্যাতনামা স্থপতি, অর্থাৎ যিনি স্থাপন করেন তিনি স্থপতি। তাকেই কেরালার ম্যাঙ্গালোর অঞ্চলের বাসস্থান সমস্যার সমাধানের কাজে লাগানো হয়। তিনি এই গরিবদের স্থপতি নামেও পরিচিত। এখানে কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে থাকে, এটাও কিন্তু আমি শেয়ার করবো উত্তর সমেত। তবে আধুনিক ভারতের স্থাপত্য কর্মের সবচাইতে বড় শিল্পী হলেন চার্লস কোরিয়া সবচেয়ে বড় শিল্পী। তার বিখ্যাত স্থাপত্য কর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গুজরাটের সবরমতী আশ্রম, মহাত্মা গান্ধীর স্মারক সংগ্রহশালা, বোম্বাইয়ের কাঞ্চনজঙ্ঘা আবাস, জয়পুরের জওহরলাল কেন্দ্র, দিল্লিতে ব্রিটিশ কাউন্সিল, ভোপালের ভারত ভবন প্রভৃতি। কলকাতায় সল্টলেকের সিটি সেন্টার মল, একটা মল বুঝতেই পারছো কি, যে এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু আমি শেয়ার করেছি। এবার চলে আসবো যে ব্রিটিশ আমলে একাধিক স্থাপত্য নির্মাণ হয়, যেমন টাউন হল, মনুমেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি, এগুলো কিন্তু তারই জন্য। এবার জেমস ফার্গুসন, আলেকজান্ডার কানিংহাম, পার্সি ব্রাউন প্রমুখ স্থাপত্যের ইতিহাস চর্চায় বিখ্যাত হয়ে আছেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু দাগিয়ে নেবে। আর পার্সি ব্রাউন এর ইন্ডিয়ান আর্কিটেকচার ইন ইসলামিক পিরিয়ডস, জেমস ফার্গুসন এর হিস্ট্রি অব দ্য ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার প্রভৃতি গ্রন্থের স্থাপত্যি ইতিহাসে উল্লেখযোগ্য। এটাও কিন্তু দাগিয়ে নেবে, এটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। এবার চলে যাব আমরা স্থানীয় ইতিহাস। এই স্থানীয় ইতিহাসটা কি? দেখো, ইতিহাসের কত ধারা, স্থাপত্যের ইতিহাস। এবারে আসবো স্থানীয় ইতিহাস। আধুনিক ইতিহাস চর্চা, স্থানীয় ইতিহাস ও আধুনিক ইতিহাস বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় ইতিহাস সম্পর্কে জানার অন্যতম প্রধান উৎস হলো স্থানীয় বয়োজ্যেষ্ঠ বা কোনো ব্যক্তি, কোনো জ্ঞানী মানুষের মৌখিক বিবরণ। তো ইতিহাস মানে আমরা শুনেছি যে বৃদ্ধ যারা বয়সে বড় তাদের কাছ থেকে জেনে নেওয়া, কিন্তু তাদের কাছ থেকে জেনে নেওয়া হয়েছে। এবার দেখো যে এই ইতিহাসে বর্ণিত তথ্যের সত্যতা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। এই ব্রাহ্মণ পণ্ডিত কলহন তার রাজতরঙ্গিনী হলো তার বিখ্যাত গ্রন্থ, হলো ভারতের লিখিত প্রথম স্থানীয় ইতিহাস মূলক গ্রন্থ। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় এসে বসে আছে, ধরে নিতে পারো বিভিন্ন বিষয় থেকে। এবার আসবো এই গ্রন্থে কাশ্মীরের স্থানীয় ইতিহাস তুলে ধরা হয়েছে। স্থানীয় ইতিহাস থেকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সমাজ, অর্থনীতি, রাজনীতি, শিল্পকলা, লোক সংস্কৃতি, ঐতিহ্য এবং পরম্পরা প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এবার চলে আসবো আবার জাতীয় ইতিহাস রচনায় প্রয়োজনীয় উপাদান স্থানীয় ইতিহাস থেকে সংগৃহীত হয়, অর্থাৎ এই স্থানীয় ইতিহাসের মাধ্যমে ইতিহাস আধুনিক পূর্ণাঙ্গ রূপ পায়। কুমুদরঞ্জন মল্লিক এর নদিয়া কাহিনী, কুমুদনাথ মল্লিক এর নদিয়া কাহিনী, আর নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী, নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস, সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, ভগবতী চরণ বন্দ্যোপাধ্যায় কোচবিহারের ইতিহাস এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইতিহাস, বাংলার ইতিহাস প্রভৃতি হলো স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থের উল্লেখযোগ্য গ্রন্থ। এইগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু তোমরা দাগিয়ে নেবে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ইতিহাসের, অর্থাৎ স্থানীয় ইতিহাসের মধ্যে একটুকু। এবার চলে আসবো আমরা শহরের ইতিহাস। শহরের ইতিহাস হলো, দেখো, শহরের ইতিহাস হলো এমন একটি বিষয় যার প্রধান বৈশিষ্ট্য হলো কিভাবে কোন পরিস্থিতি থেকে একটি শহর, নগর বা নগর গড়ে ওঠে। অন্য কথায় শহরের প্রকৃতি নিয়ে আলোচনাই হলো শহরের ইতিহাসের মূল কথা। আধুনিক যুগের ভারতে এই নগরায়নের পিছনে বিশেষ কতগুলি কারণ লক্ষ্য করা যায়। অর্থাৎ কারণগুলি কী কী? দেখো, দেশভাগের পর বিপুল জনসংখ্যা এদেশে আশ্রয় গ্রহণ করে এবং তাদের প্রয়োজন মেটাতে অতিরিক্ত বাড়িঘর, অফিস, আদালত প্রভৃতির নির্মাণ শুরু হয়। ফলে শিল্পায়ন বাড়ে, আর ফলে কী হয়? কারণে কিন্তু এই নগরায়ন সৃষ্টি হয়। আবার দেখো, শিল্পায়নের এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, মাত্র নগরায়ন গড়ে ওঠার পিছনে প্রধান কারণগুলি কী কী, এরাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার শিল্পায়নের জেরে পরিলক্ষিত নগরায়নের প্রয়োজন হয়ে পড়ে। আবার দেখো, স্বাধীনতা লাভের পর নগরায়নের ক্ষেত্রে নতুন সরকারের উদ্যোগ, এটাও কিন্তু উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলিতে শিল্প নগর উন্নয়নের স্থাপনের উদ্যম লক্ষ্য করা যায়। লাস্ট 4 নম্বর 1990 এর দশক থেকে সরকারি পর্যায়ে পরিকল্পিত শিল্প নগরী গড়ে তোলার অভ্যাস পাওয়া যায়। এবার আসবো যে আমরা শহরের প্রকৃতি আলোচনায়, যেখানে শহরের ইতিহাস আলোচনার মূল কথা হয়ে দাঁড়ায়, সেখানে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি, কিন্তু এই 70 বৎসর নামক আত্মজীবনীটির লেখককে
এই গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এটাতে পাওয়া যায়। আর এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমরা দাগিয়ে নাও। শহর কীভাবে পাল্টাতে থাকে তার বর্ণনা দিতে গিয়ে তিনি অনেকগুলি উদাহরণ এর মধ্যেই একটিতে লিখেছেন যে কলকাতা মেডিকেল কলেজে, দেখো কি সুন্দর একটা করুণ কাহিনী। তো কলকাতা মেডিকেল কলেজের দক্ষিণে নিমু খান সামা লেন ছিল। তো তার ছোটোবেলায় এই লেনের দুপাশে সজ্জিত বাড়িঘর দোকানপাট ছিল, কিন্তু বর্তমানে তাও এখন থেকে প্রায় 85 বছর আগে, তাহলে বুঝতেই পারছো আমাদের জন্মের অনেক বছর আগে, আর তোমাদের তো কোনো কথাই নেই। তাই 1940 থেকে 41 খ্রিস্টাব্দ এই সময় দেশ স্বাধীনই হয়নি, এই লেনটির অস্তিত্ব নেই। কোথায় গেছে? না কেন না, নিউ খানসামা লেন এখন মেডিকেল কলেজের ভিতরে আত্মবিসর্জন দিয়েছে, তাহলে আর মেডিকেল কলেজের মধ্যে ঢুকে গেছে, এটা বোঝাই যাচ্ছে। এবার আসবো আমরা সামরিক ইতিহাস। সামরিক ইতিহাসটা দেখো যে আধুনিক ভারতের সামরিক ইতিহাসের জন্ম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে ভারতবর্ষে আসে তাদের এই আগ্রাসন নীতি আর তোষণ নীতি, এই নীতিগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা কি করেছি না আমাদের সামরিক বাহিনী ইতিহাসের জন্ম হয়েছে। তো 1975 খ্রিস্টাব্দে কোম্পানির সরকার কলকাতা, মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সির জন্য 3টি পৃথক প্রেসিডেন্সি সামরিক বাহিনী গঠন করে। আর 1857 থেকে 1858 খ্রিস্টাব্দের মহাবিদ্যালয় শেষ হওয়ার পরে এই পৃথক বাহিনীগুলি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি বা ব্রিটিশ ভারতীয় সামরিক বাহিনী নামে পরিচিত হয়। এই একটি একক বাহিনী পরিণত হয়। এই বাহিনীতে হিন্দু, শিখ, মুসলমান, খ্রিস্টান একত্রিতভাবে কাজ চালায়। দেখো স্বাধীনতা অর্জন করতে গেলে দেশকে কারো কিন্তু একা নয়, তো হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্ট সবাই মিলে যদি একত্রিত হয়ে কাজ করা যায় তাহলে সে কাজে সফলতা অবশ্যই আছে। তাই আমরা কিন্তু স্বাধীনতা লাভ করেছি 1947 সালের 15ই আগস্ট, এটা কিন্তু আমাদের অজানা নেই। এই বাহিনীতে দেখো সবাই যোগ দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ দেখো 1914 থেকে 18 খ্রিস্টাব্দের পরে 1930 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান নেভি এবং ভারতীয় বাহিনী, 1930 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এয়ার ফোর্স ও ভারতীয় বাহিনী গঠিত হয়। আর এরই পরে চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো 1939 থেকে 45 খ্রিস্টাব্দ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো বিশ্বযুদ্ধ কিন্তু খুবই মারাত্মক। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও ঘটেনি, তবে তৃতীয় বিশ্ব এখন টলমলো অবস্থায় রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাই ক্ষণে তো মুহূর্তে কিন্তু কি হচ্ছে না, সেই আভাস পাওয়া যাচ্ছে, সেই আঁচ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার তাপ আমাদের গায়ে লাগছে যে তৃতীয় বিশ্ব সত্যিই কি হবে, যদি হয় তাহলে কি হবে। এই করুণ কাহিনীর কথা ভেবেই, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের করুণ কাহিনীর কথা ভেবে আমাদের কিন্তু গায়ে কাঁটা দেয়, অর্থাৎ গা শিউরে ওঠে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 খ্রিস্টাব্দের পর 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। অর্থাৎ দেশ ভাগের সূত্রে শুধুমাত্র 10টি গোর্খা বাহিনীর মধ্যে 4টি ব্রিটিশ বাহিনীতে থেকে যায়, আর বাকি গোর্খা বাহিনীকে ভারত পাকিস্তানের মধ্যে ভাগ করে নেওয়া হয়। অন্যদিকে পাঞ্জাব বাহিনীর অধিকাংশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে। এবার চলে আসবে স্বাধীনতা লাভের পরে প্রতিবেশী পাকিস্তান, চীনের সঙ্গে ভারতের বারবার যুদ্ধের সম্মুখীন হয়। দেখো বারবারই কিন্তু সেই সম্মুখীন হতে হচ্ছে স্বাধীনতার পরেই কাশ্মীর ভারতের অন্তর্ভুক্তির প্রশ্নে 1947 খ্রিস্টাব্দে 28 অক্টোবর ভারতীয় বিমান বাহিনী কাশ্মীর অবতরণ করে। এই শুরু হয় প্রথম ইঙ্গো পাক যুদ্ধ 1948 খ্রিস্টাব্দে থেকে 31 ডিসেম্বর পারস্পরিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। এই যুদ্ধ শেষ হয়। এই ঘটনার পরে 1961 খ্রিস্টাব্দে গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হয়। এই যুদ্ধে সূত্রে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। পরে 1962 খ্রিস্টাব্দে ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অবশ্য চীন এই যুদ্ধে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধে ভারতের সামরিক বিভাগের দুর্দশা ধরা পড়ে। তো 1962 খ্রিস্টাব্দে ভারত এই 16টি যুদ্ধাস্ত্র তৈরি কারখানা নির্মাণ করেন আর ঘোষণা করেন। আর এরপরে 1965 খ্রিস্টাব্দে কাশ্মীর ইন্দো পাক যুদ্ধ শুরু হয়। 1967 খ্রিস্টাব্দে সিকিমকে কেন্দ্র করে। দেখো প্রত্যেকবারই কিন্তু এই আগ্রাসন নীতির জন্যই কিন্তু যুদ্ধটা চলেই আসছে, ইন্দো চীন যুদ্ধ হয়। আর 5 নম্বর দেখো 1971 খ্রিস্টাব্দে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী যুদ্ধকে কেন্দ্র করে ইন্দো পাক যুদ্ধ শুরু হয়। এই এককভাবে কিন্তু যুদ্ধটা হয়েই চলেছে। তো 1984 খ্রিস্টাব্দে তো সিয়াচেন গ্লেসিয়ারকে কেন্দ্র করে ইন্দো পাক যুদ্ধ শুরু হয়। 1999 খ্রিস্টাব্দে পুনরায় কাশ্মীরকে কেন্দ্র করে ইন্দো পাক যুদ্ধ শুরু হয়, অর্থাৎ কার্গিল যুদ্ধ নামে পরিচিত। আর ভারতের সামরিক শক্তির উজ্জ্বল ভূমিকাও লক্ষ্য করা যায় যে ভারত কিন্তু এখন কোন অবস্থাতেই পিছিয়ে নেই। সমস্ত দেশকে টেক্কা দেওয়ার জন্যই কিন্তু ভারত এখন
এগিয়ে চলেছে, তো অদূর ভবিষ্যতে আর ভারতের এরকম কোনো সমস্যাই থাকবে না যে সমস্যাগুলোর জন্য ভারত পিছিয়ে থাকবে। তাই এখান থেকে যেই অর্থাৎ এই 3 পাতা থেকে যে প্রশ্নগুলো হলো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। দেখো, এই শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে, আর শেয়ার করার সাথে সাথে তোমাদের ঝুলিতে কিন্তু চলে যাচ্ছে প্রশ্নের উত্তরগুলো, অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু চলে আসছে। তাই আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কি করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা বন্ধু হচ্ছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? প্রথম হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তরটা দেখো, জওহরলাল নেহেরু। দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো বলছে কে পরিকল্পনা করেন পাঞ্জাবের নতুন রাজধানী কে? পাঞ্জাবের নতুন রাজধানী চণ্ডীগড়কে? আধুনিক নগর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেন। উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে জওহরলাল নেহেরু। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন চলে যাব। প্রশ্নগুলো শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু 2027 সালে মাধ্যমিক টেস্ট এক্সাম তথা ফার্স্ট সামিটিভ পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। লরি বেকার কে ছিলেন? দেখো, লরি বেকার ছিলেন স্বাধীনোত্তর ভারতের। উত্তরটা লিখব, লরি বেকার ছিলেন স্বাধীনোত্তর ভারতের খ্যাতনামা স্থপতি। 4 নম্বর প্রশ্ন শেয়ার করব। দেখো, গরিবদের স্থপতি নামে পরিচিত কে? দেখো, উত্তরটা হবে লরি বেকার। 5 নম্বর শেয়ার করব। চার্লস কোরিয়া কে ছিলেন? দেখো, আধুনিক ভারতের স্থাপত্য কর্মের উত্তরটা হবে আধুনিক ভারতের স্থাপত্য কর্মের বড় স্থপতি। দেখো, আমি বোর্ডে লিখে দিচ্ছি বলে মনে করো না যে এই কোশ্চেনগুলো কোনো খেলনা কোশ্চেন।
অর্থাৎ এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিন্তু 2027 সালে সব কোশ্চেন কিন্তু এসেছে, এটা কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না, তোমরা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়ো। দেখো, কলকাতা সল্ট লেকের সিটি, কলকাতা সল্ট লেকের সিটি সেন্টার মল কে তৈরি করেন? মল তৈরি করেন। দেখো উত্তরটা হবে চার্লস কোরিয়া নেতৃত্বে। 6টা কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হয়ে গেল। এখন কিন্তু কি করতে হবে, আমার বোর্ডটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার আগে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পুরোটা দেখা হয়ে যাবে। তো স্ক্রিন পরিষ্কার করার সাথে সাথেই, অর্থাৎ বোর্ডটাকে পরিষ্কার করার সাথে সাথেই আমি কি বলবো যে তোমরা কিন্তু কি করবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা তো জানতেই পারবে, আর তোমরাও কিন্তু উপকৃত হবে, আর আমিও উৎসাহিত হব। তাই আমি বলবো যারা পুরনো সাবস্ক্রাইবার আমার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা চ্যানেলটিকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হবে, অর্থাৎ সবার প্রথমে ভিডিওটি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই আমি বলবো যে ভিডিওটি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আসবো আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া আর্কিটেকচার গ্রন্থের রচয়িতা কে? আর্কিটেকচার গ্রন্থের রচয়িতা কে? দেখো উত্তরটা হবে যে জেমস ফার্গুসন। জেমস ফার্গুসন। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তাহলে উত্তরটা হবে কলহন। এখানে লিখব, উত্তরটা হয়ে যাবে কলহন। 9 নম্বর কোশ্চেন শেয়ার করব। 9 নম্বর কোশ্চেনে দেখো, নদিয়া কাহিনী গ্রন্থের রচয়িতা কে? নদিয়া কাহিনী গ্রন্থের রচয়িতা কে? উত্তরটা হবে দেখো কুমুদনাথ মল্লিক। এখানে লিখব কুমুদ মল্লিক। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন শেয়ার করবো এই পাতা থেকে। দেখো, মুর্শিদাবাদ কাহিনী গ্রন্থের লেখক কে? মুর্শিদাবাদ কাহিনী একটু ভুল হলো, কাহিনী গ্রন্থের তা কে? দেখো নিখিলনাথ রায়। উত্তরটা হবে নিখিল রায়। 11 নম্বর কোশ্চেন শেয়ার করব, বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক কে? বাঙালির ইতিহাস
গ্রন্থের তা কে? দেখো নিহার রঞ্জন রায়, উত্তরটা এখানেই হয়ে যাবে। নিহার রঞ্জন রায়। এবার আসবো আমরা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো, বাংলার ইতিহাস গ্রন্থের লেখক কে? বাংলার ইতিহাস গ্রন্থের লেখক কে? দেখো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। উত্তরটা হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নাম চেনা। এবার আসবো আমরা 13 নম্বর। 13 নম্বর কোশ্চেন দেখো, 70 বৎসর নামক আত্মজীবনীর লেখক কে? 70 বৎসর নামক আত্মজীবনীর লেখক কে? দেখো বিপিনচন্দ্র পাল, এখানেই হয়ে যাবে। চন্দ্র পাল। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় বিমান বাহিনী গঠিত হয় কবে? ভারতীয় বিমান বাহিনী গঠিত হয় কবে? অর্থাৎ সালটা 1930। উত্তর হবে 30 সাল। এবার আসবো আমরা 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় নৌবাহিনী গঠিত হয় কবে? ভারতীয় নৌবাহিনী, বাহিনী গঠিত হয় কবে? এর উত্তরটা 1930। উত্তরটা হবে 30 সালে বা খ্রিস্টাব্দে। এবার আসবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে ঘটে? বিশ্বযুদ্ধ কবে ঘটে? অর্থাৎ 1914 থেকে 1918 সাল পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার 17 নম্বর কোশ্চেন দেখো, চলে আসবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ঘটে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ঘটে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে ঘটে? উত্তরটা হবে 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ। 18 নম্বর কোশ্চেন দেখো, কত সালে ভারত স্বাধীন হয়? ভারত চীন যুদ্ধ হয় কত সালে? ভারত চীন যুদ্ধ হয়। উত্তরটা হবে 1962 সালে। এবার 19 নম্বর কোশ্চেন দেখো, শেয়ার করব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে ঘটে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে ঘটে? দেখো অর্থাৎ এই সালটা হবে কত না 1971 সালে। আর একটা কোশ্চেন আছে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা শেয়ার করব, কার্গিল যুদ্ধ কবে ঘটে?
কার্গিল যুদ্ধ কবে ঘটে? অর্থাৎ 1999। উত্তর 1999 সালে। এটা কিন্তু যদিও বাদ চলে না যায়, তা কার্গিল যুদ্ধ কবে ঘটে আমি বলে দিলাম 1999 সালে। তো এই এতগুলো কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হলো। আর এই কোশ্চেনগুলো কী হবে না, এই যে কোশ্চেনগুলো আজকে শেয়ার করলাম এটা কিন্তু ফার্স্ট সামেটিক কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ অল্প দিনের মধ্যে তোমাদের ফার্স্ট সামেটিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি বলবো এই ফার্স্ট সামেটিকের জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা তো পড়বেই। আর এর সাথে সাথে কী হবে, এর সাথে সাথে কিন্তু টেস্ট এক্সামে কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। আর কি, আর সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2027 সালে তোমরা যখন মাধ্যমিক দেবে তখন কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। এটা কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না, এটা কিন্তু মনে রাখতে হবে যে এইখান থেকেই একটা দুটো করে নাম্বার কিন্তু তোমাদের ঝুলিতে জড়ো হতেই কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করা হয়ে যাবে। তাই আমি বলবো যে এখান থেকেই যেগুলো শেয়ার করা হচ্ছে সেগুলোই পড়ো, আর কোনো কিছু পড়তে হবে না। তারপরে দেখবে যে একটা করে পরীক্ষা হবে আর কিন্তু প্রমাণটা পেয়ে যাবে। আর এই প্রমাণ নিতে গেলে চলে যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলের পুরনো ভিডিওগুলোতে গেলেই বুঝতে পারবে যে এখান থেকে যেগুলো শেয়ার করা হয় সেগুলো পরীক্ষায় আসে কি আসে না। গুড বাই ফ্রেন্ডস।